এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে হলো আমাদের মায়াপুরের ডে 2। আর আজকে আমরা যাচ্ছি সাইট সিনের জন্য। এই জাস্ট সকালবেলা উঠে রেডি হলাম, 9টার মতো বাজে। তো এখন আমরা বেরোচ্ছি সাইট সিনের জন্য। তো চলো কি কি দেখি, কি কি করি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। তো তোমরা তো জানো আমি আছি হোটেল এসজে প্লাজাতে। যে প্লাজার একদম উল্টো দিকেই ছিল এরকম একটা কচুরির দোকান। এখান থেকে 100 মতো পেটাই পরোটা নিয়েছিলাম, কিন্তু পরোটাটা ভালো লাগেনি। তো দুজনে মিলে ওই 100 পরোটা কোনো রকমে খেয়ে চলে যাচ্ছি ফেরিঘাটে। আর ফেরিঘাটের এখান থেকে টিকিট কেটে এখন আমরা যাচ্ছি নবদ্বীপ। তো চলো এবারে ভেসেলে উঠি। আর তার সাথে যে যে জায়গাটায় গঙ্গা আর জলঙ্গি মিলিত হয়েছে সেই স্থানটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই যে এখন আমরা যাচ্ছি জলঙ্গি নদীর ওপর দিয়ে, আর ওই দূরে ওইখানটাতেই জলঙ্গি আর গঙ্গা মিলিত হয়েছে। তো চলো ওই অবধি আগে পৌঁছাই। এই যে এই স্থানেই মিলিত হয়েছে গঙ্গা আর জলঙ্গি। দুটো নদীর জল কিন্তু সম্পূর্ণ আলাদা, মানে কোনো জলের কালারের সাথে কোনো জল কিন্তু মিশে যাচ্ছে না। দুটো নদীর জলকে কিন্তু আলাদা আলাদা রকমভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে। এটাই মনে হয় প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি, অদ্ভুত এক বিষয়। শুধু এই নদী কেন, যে কোনো নদীরই মিলনস্থল কিন্তু দেখলেই বোঝা যায়। কোনো নদীর সাথে কোনো নদীর জল একেবারেই মিশে যায় না। যাই হোক, আমরা ভেসেল থেকে মায়াপুরের ইস্কনকেও দেখতে পেলাম। আর তারপর নবদ্বীপ নেমে একটা দোকানে এরকম ফুলকো ফুলকো ডালপুরি ভাজছে। আর এইদিকে ডালপুরি তো বেশ বিখ্যাত। তো ভাবলাম চলো এরকম ফুলকো ফুলকো ডালপুরির সাথে তরকারি, গুড়ের রসগোল্লা হলে তো সকালের ব্রেকফাস্টটা একদম জমে যাবে। ছিল ছোলার ডাল, ডালপুরি আর তার সাথে গুড়ের রসগোল্লা। একদম জমিয়ে তো করে ফেললাম ব্রেকফাস্ট। আসলাম আমরা আমাদের ঘুরতে যাওয়া স্থানগুলো। প্রথমেই এসেছিলাম গুপ্ত বৃন্দাবনে। এখানে মেনলি রয়েছে রাধা মাধবের মন্দির, আর রাধা মাধবের মন্দিরের ভূতলে রয়েছে এই গুপ্ত বৃন্দাবন। এখানে রাধারানীর নানান কার্যলীলাকে তুলে ধরা হয়েছে। এছাড়াও রামায়ণ মহাভারতের নানান ঘটনাকেই কেন্দ্র করে তুলে ধরা হয়েছে এখানকার এই জিনিসগুলি। এখানকার টিকিট মাত্র ওই 10 টাকা করে নেওয়া হয় এই গুপ্ত বৃন্দাবনের এন্ট্রি ফি। তো আমরা গুপ্ত বৃন্দাবনের ভিতরটা ঘুরে নিয়ে তারপরে চলে আসলাম মন্দির চত্বরে। আর তারপর দর্শন করে নিলাম রাধা মাধবের। এখানে প্রচুর হনুমানের দলও বসেছিল। এখানে কিন্তু সামনে গিয়ে ভিডিও ছবি করা অ্যালাউ না। তো আমি দূর থেকে একটুখানি কি ছবি তুলে তোমাদের সাথে রাধা মাধবের দর্শন করালাম। তো চলো এবারে এই মন্দির থেকে বেরিয়ে নেক্সট আমাদের আজকের দর্শনীয় স্থানের উদ্দেশ্যে যাওয়া যায়। আমাদের আজকের দ্বিতীয় দর্শনীয় স্থান যা হলো বলদেবজিউ মন্দির। এই হলো সেই বলদেবজিউর মন্দির। এবং আমরা কিন্তু এই নবদ্বীপের ট্যুরটি পুরোটাই করেছিলাম একটি রিক্সার মাধ্যমে। যেহেতু আমরা দুজন ছিলাম, তো সেই জন্য আমরা টোটো না করে রিক্সা করেই ট্যুরটি করেছি। আমাদের টোটাল খরচ পড়েছিল 300 টাকা। কিন্তু এক বয়স্ক দাদু যেহেতু আমাদেরকে রিক্সা করে পুরো নবদ্বীপটি ভালো করে ঘুরিয়ে দেখিয়েছিল, তো আমরা আরও 50 টাকা এক্সট্রা দিয়ে দিয়েছিলাম। তো বলদেবজিউ মন্দির থেকে বেরিয়ে আবার আমরা চলে গেলাম আমাদের পরবর্তী দর্শনীয় স্থান বড় গৌরাঙ্গের উদ্দেশ্যে। যাওয়ার পথে এরকম একটা জলাশয় পড়লো। যিনি রিক্সা কাকু ছিল, মানে দাদু ছিল, তো তিনি বললো ওটা নাকি আদি গঙ্গা। গঙ্গা নিজের গতিপথ চেঞ্জ করার জন্য গঙ্গা অন্যদিকে ঘুরে গেছে, আর ওইটা আদি গঙ্গা হিসাবে রয়ে গেছে। এই দিকে নাকি গঙ্গায় জোয়ার ভাটা হয় না, ওই দাদুটার কাছ থেকে আমরা শুনলাম। যাই হোক, আমরা কথা বলতে বলতে চলে এসেছি বড় গৌরাঙ্গে। ভিতরে ঢোকার জন্য এরকম একটা গুহা মতো করা আছে। তো সেই গুহার ভিতর দিয়ে আমরা চলে গেলাম ভিতরে বড় গৌরাঙ্গ, এবং এর ভিতরের মিউজিয়াম আছে সেইগুলো দর্শন করার জন্য। আর এই বড় গৌরাঙ্গের উচ্চতা 60 ফুট। এই মন্দিরের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। এই গৌরাঙ্গ মূর্তি সম্পর্কে জানা যায় এই মূর্তি 20 ফুট আছে মাটির নিচে, আর বাকি 40 ফুট আছে মাটির ওপরে, যেটা আমরা দেখতে পাচ্ছি।
দিয়ে ভিতরে প্রবেশ করলে বড় গৌরাঙ্গের মূর্তি ছাড়াও আছে চারিদিকে সুন্দরভাবে গাছ দিয়ে সাজানো, এবং রাধা রানী এবং শ্রীকৃষ্ণের কিছু লীলাকে এখানে স্ট্যাচু হিসাবে প্রদর্শন করা হয়েছে, যেগুলো দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এবং চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজে ঘেরা একটি জায়গা। ভিতরে আছে একটা মিউজিয়াম, যে মিউজিয়ামের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের কিছু রাসলীলার নিদর্শন আমরা কিন্তু দেখতে পাই। বড় গৌরাঙ্গ দর্শন করে তারপর চলে এসেছি সোনার গৌরাঙ্গ দর্শন করতে। এই সোনার গৌরাঙ্গ সম্পর্কেও জানা যায় এই সোনার গৌরাঙ্গ নাকি 350 বছরেরও পুরনো একটি বিগ্রহ, পুরোটাই সোনার বলেই শোনা যায়। মহাপ্রভুর গায়ের রং ছিল কাঁচা হলুদের মতো বা সোনার মতো, তাই প্রভুর গায়ের এই রংকে ফুটিয়ে তোলার জন্য শ্রী প্রতাপচন্দ্র গোস্বামী এই সোনার মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এছাড়াও এখানে অষ্টধাতুর রাধাকৃষ্ণের মূর্তিও দেখা যায়, যা শ্যামসুন্দর নামে পূজিত হয়ে আসছে বহু বছর ধরে। তো আমরা সেই সোনার গৌরাঙ্গ দর্শনের পর চলে এলাম নিতাইয়ের জন্মস্থানে। এই হচ্ছে নিতাইয়ের মা। মহাপ্রভুর জন্ম নিয়ে অনেক মতবিরোধ আছে। কেউ মনে করেন মহাপ্রভু মায়াপুরে জন্মেছিলেন এবং কেউ মনে করেন মহাপ্রভু নবদ্বীপের এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন। এখানে আছে একটি বহু প্রাচীন নিম গাছ। এই নিম গাছের নিচেই একটা ঘর মতো বা মন্দির মতো করা রয়েছে, যেখানে আছে মহাপ্রভুর মা। আর এটা হচ্ছে নিম গাছ। এই নিম গাছেই মানা হয় যে এর আশেপাশেই মহাপ্রভুর জন্ম হয়েছিল, এবং নিম গাছে কিন্তু মানুষ প্রচুর মানত করেছে, লাল কাপড় বেঁধেছে। এবং নিম গাছটা দেখে সত্যি মনে হয় বহু বছরের পুরনো সুবিশাল এক নিম গাছ। জানি না আমি সত্যতা কোনটা সত্যি কোনটা মিথ্যে, তবে হ্যাঁ, নিম গাছটাকে মানুষ তো বিশ্বাস করে, এতে মানুষ লাল কাপড় বেঁধে আসছে। এছাড়াও এখানে আছে গোশালা। এছাড়াও এখানে আছে শিব মূর্তি এবং গণেশ মূর্তির বিগ্রহ। এই হচ্ছে টোটাল নিমাইয়ের বাড়ি, এবং এখানে একটা রাধা মাধবের মন্দির মতো আছে। তো নবদ্বীপের মানুষ এই জায়গাটিকেই নিমাইয়ের জন্মস্থান বলে মনে করেন। তারপর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী দর্শনীয় স্থান, যেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির ও সমাধিস্থল। এই হলো গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবং গৌরাঙ্গ মহাপ্রভু। এখানেই আছে গৌরাঙ্গ মহাপ্রভু বা চৈতন্য দাস বাবাজির সমাধিস্থল। এখানে এইটাই হচ্ছে বাবাজির সমাধিস্থল। তো সেটাও আমরা দর্শন করে নিলাম। আজকের আমাদের শেষ দর্শনীয় স্থান, একেবারেই না এলে আমাদের এই নবদ্বীপ ভ্রমণ ইনকমপ্লিট থাকতো, সেটা হলো পোড়া মায়ের মন্দির। প্রচুর প্রাচীন স্থল আছে এই নবদ্বীপে, তার মধ্যেই একটি অন্যতম হলো পোড়া মায়ের মন্দির। বিশাল বটগাছ ঘিরে এই মন্দিরটি। বৃহৎপথ নামে এক তান্ত্রিক বাস করতেন। তিনি এই কালিকাকে এক ঘটের মাধ্যমে প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠা করার পর নিয়ম নিষ্ঠার মাধ্যমে পূজা করতেন। তিনি মারা যাওয়ার পর সেই পূজার দায়ভার গিয়ে পড়ে ওখানকার বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমিকের ওপর, আর তিনি গাছের নিচে ঘট প্রতিষ্ঠা করেন। একদিন হঠাৎই বজ্রপাতের ফলে সেই ঘট গাছ সবই পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়। ফলে নবদ্বীপের বাজারের কাছে বর্তমান এই গাছের তলাতেই ওই ঘট নতুন করে স্থাপন করেন তিনি। সেই সময় থেকেই নিষ্ঠাসহ আজও পুজো অর্চনা হয়ে আসছে। মা ভবতারিণী পোড়া মা রূপেই এই মন্দিরে পূজিত হয়ে আসছে, এবং এই মন্দিরের পাশেই এক বিশাল ভবতারণ শিব মন্দিরও আছে। এই মন্দিরগুলিতে পুজো দেওয়ার জন্য কিন্তু প্রচুর দোকান আছে, এবং তারা মোটামুটি সঠিক দামেই পূজার ডালা এবং ফুল বিক্রি করে থাকেন।
তো নবদ্বীপ থেকে তো চলে এসেছি, হোটেলে এসেছি, এবার একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর মায়াপুর মন্দিরে যাব। আর নবদ্বীপে পোড়ামাতার মন্দিরে লাস্ট গিয়েছিলাম, ওখানে প্রচণ্ড ভিড় ছিল তো ভালো করে ভিডিও করতে পারিনি, কিন্তু পুজো দিয়েছি। বেশ ভালো সিস্টেম আছে ওখানে পুজো দেওয়ার। আর দুপুরের লাঞ্চের থালাটাও নিয়ে নিয়েছি আমরা হোটেল থেকে। এখানে চিকেন থালি 159-এ পাওয়া যায়, মানে বেশ সস্তা। কালকেও খেয়েছিলাম, খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল, আজকেও অর্ডার দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপর আবার যাব মায়াপুর মন্দিরে। তো তখন আবার দেখা করছি।